সেই উষ্ণ পরশ নীলার শির দ্বারা দিয়ে এক তীব্র বৈদ্যুতিক তরঙ্গ বইয়ে দিল। নীলার দুচোখ বুজে এলো, নিজের অজান্তেই তার ঠোঁট থেকে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে বুঝতে পারল মিহালের এই আচ্ছন্ন ভাবটা এখন আর কেবল ঘুমের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং অবচেতন মনে মিহাল ও নীলার অস্তিত্বের স্বাদ নিচ্ছে। নীলা আর নিজেকে ধরে রাখতে পারল না, তার সারা শরীর থরথর করে কাঁপছে। সে আলতো করে মিহালের চুলে হাত ডুবিয়ে দিয়ে মিহালকে নিজের দিকে আরও একটু টেনে নিল। তার মনে হলো দম আটকে মরে গেলেও এই মুহূর্তটা সে হারাতে চায় না। এসির ঠান্ডা বাতাস এখন আর তার গায়ে লাগছে না। মিহালের শরীরের উত্তাপ তাকে এক অন্য পৃথিবীতে নিয়ে গেছে, যেখানে কেবল তারা দুজন। কিন্তু হুঁশ ফিরতেই সে চোখ খুলে ফেলল এবং আবার নিজেকে মিহালের বাহুডোর থেকে সরিয়ে আনার চেষ্টা শুরু করলো। ঠিক সেই মুহূর্তে মিহালের ঘুমন্ত ভারী দীর্ঘস্বর তার কানের কাছে ফিস ফিস করে উঠল। পালাবার চেষ্টা করছিলে নীলাঞ্জনা? নীলা চমকে তাকালো মিহালের দিকে। দেখলো মিহালা আধবোঝা চোখে তার দিকে তাকিয়ে এক চিলতে রহস্যময় হাসি হাসে। তার দৃষ্টিতে এমন এক নেশা ছিল যে নীলা চাইলেও দৃষ্টি সরাতে পারল না। উত্তেজনায় সে কোনো কথা খুঁজে পেল না, শুধু তার গলার উপর মিহালের ঠোঁটের সেই মৃদু চাপ তাকে আবার বাকরুদ্ধ করে দিল। মিহালের সেই রহস্যময় হাসি আর তপ্ত চাহনি নীলাকে যেন পাথর করে দিল। সে পাথরের মতো স্তব্ধ হয়ে মিহালের চোখের দিকে তাকিয়ে রইল। মিহাল তার হাতের বাঁধন না সরিয়ে নীলার কানের লতিতে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। ওর আঙুলের স্পর্শে নীলা যেন আবার বাস্তবে ফিরে এলো এবং কিছুটা কেঁপেও উঠল। তবুও সে নিজেকে সামনে নিয়ে একটু গম্ভীর হওয়ার ভান করে বলল, ছাড়ুন আমাকে। একদম বাড়াবাড়ি করবেন না আপনি। ভুলে যাবে না কিন্তু আমাদের বিয়ের আগে কিছু চুক্তি হয়েছিল। সেখানে স্পষ্ট বলা ছিল আপনি আমায় স্পর্শ করতে পারবেন না। তাহলে এখন কেন আমাকে স্পর্শ করছেন? মিহাল ভ্রুকুচকে একটু হাসল। তার চোখের নেশাটা যেন আরো গাঢ় হলো। সে নীলার কোমরে রাখা হাতের চাপ একটু বাড়িয়ে ওকে নিজের আরো কাছে টেনে নিয়ে বলল, চুক্তি? ও, সেই নীল আকাশ ছোঁয়ার বারণ। কিন্তু নীলাঞ্জনা, তুমি কি খেয়াল করেছো যে তুমি নিজেই এখন আমায় শক্ত করে ধরে আছো? তোমার দুহাত আমার কাঁধে, আর তুমি নিজেই সারা রাত আমার বুকের ওপর আশ্রয় নিয়ে ঘুমিয়েছিলে। আমি তো শুধু তোমাকে আগলে রেখেছি। এখন তুমি বলো, তুমি যদি নিজ থেকে আমায় এভাবে আচ্ছন্ন করে রাখো, তবে আমি সাধারণ একজন মানুষ হয়ে, বলতে গেলে একজন আগুন সুন্দরীর স্বামী হয়ে নিজেকে সামলাই কি করে? নীলা থতমত খেয়ে নিজের হাত সরিয়ে নিতে চাইল মিহালের কাঁধের ওপর থেকে, কিন্তু মিহাল সুযোগ দিল না। সে নীলার হাতের ওপর নিজের হাত রেখে নীলার হাত টেনে নিজের ঘাড়ের পেছনে রাখলো। তারপর নীলার চিবুক আলতো করে উঁচিয়ে ধরে বলল, দিন শেষে তো আমি তোমাকে ভালোবাসি নীলা। এই ভালোবাসার কাছে কোনো চুক্তি কি আদৌ টেকে? আর তাছাড়াও কাল আমাদের বাসর রাত ছিল। পরিস্থিতির চাপে হয়তো রাতটা আমরা উপভোগ করতে পারিনি, কোনো রোমান্টিক মুহূর্ত কাটেনি। কিন্তু তাই বলে কি বাসর দিনটাও এভাবে অবহেলায় কাটিয়ে দেবে? রাতটা না হয় তোলা থাক, দিনটা তো আমার পাওনা হতে পারে। মিহালের এমন সোজাসাপটা আর গভীর কথায় নীলার সমস্ত যুক্তি যেন এলোমেলো হয়ে গেল। সে নিচের ঠোঁট কামড়ে ধরে অন্যদিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, আপনি বড্ড বেশি কথা বলেন এবং নির্লজ্জ হয়ে যাচ্ছেন। মিহাল নীলার করা অপমান গায়ে না লাগিয়ে নীলার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, বড্ড বেশি কথা বলার চেয়েও বেশি কিছু করার ক্ষমতা আমার আছে নীলাঞ্জনা। যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাতে পারি। নীলার সারা মুখ লজ্জায় আরক্ত হয়ে উঠল। মিহালের গাঢ় চাহনি আর তপ্ত বিশ্বাসের মাঝে যেন এক মায়াবী গোলক ধাঁধায় হারিয়ে যাচ্ছে। সে মনে মনে বুঝতে পারল তাদের মধ্যকার সেই কৃত্রিম চুক্তিগুলো আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। মিহালের এই অবাধ্য ভালোবাসা আর দাবির কাছে তার সব যুক্তি আজ বৈধ অসহায়। কিন্তু পরক্ষণেই একরাশ বিষণ্ণতা তার মনের কোণে মেঘের মতো জমা হলো। তার তো সময় চাই। একবার ধোঁকা পাওয়ার পর বিশ্বাসের ভিতটা যে বড্ড নড়বড়ে হয়ে গেছে। বাইরে থেকে সে যতই কঠিন হওয়ার অভিনয় করুক না কেন, নিজের স্পন্দনের প্রতিটি ধুকপুকনি সে স্পষ্ট শুনতে পাচ্ছে। সে অস্বীকার করতে পারছে না যে মিহাল নামক এই মানুষটি খুব সন্তর্পণে তার মনের বন্ধ দুয়ারে করাঘাত করছে এবং একটু একটু করে সেখানে নিজের স্থায়ী আসন গেড়ে নিচ্ছে।
নীলা অনুভব করল সে মিহালের প্রতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। আর এই দুর্বলতাটুকুই তার সবচেয়ে বড় ভীতি। সে আর কারো কাছে নিজেকে সঁপে দিতে চায় না, আর হারাতে চায় না। অথচ তার নারী সত্তা বারবার চিৎকার করে বলতে চায় সেও তো রক্ত মাংসের মানুষ। তারও খুব ইচ্ছে করে কারো প্রশস্ত বুকে মাথা রেখে নিশ্চিন্তে চোখ বুজতে, কাউকে নিজের সবটুকু উজাড় করে ভালোবাসতে। এমন এক ভালোবাসা যেখানে কোনো সংশয় থাকবে না, থাকবে না কোনো প্রতারণার ভয়, যেখানে ভালোবাসা গ্রহণ করতে গিয়ে হাত দুটো কাঁপবে না। মিহাল হয়তো নীলার চোখের মনের সেই অব্যক্ত অস্থিরতা পড়ে ফেলল। সে আলতো করে নীলার কপালে জমে থাকা ঘামটুকু নিজের আঙুল দিয়ে মুছে দিল। তার স্পর্শে কোনো কামনার দাবি ছিল না, ছিল কেবল পরম এক মমতা। মিহাল ধীর স্থিরে বলল, নীলা, আমি জানি তোমার মনের ভেতরে এক সমুদ্র যুদ্ধ চলছে। তুমি ভয় পাচ্ছ আবারও হারাবার, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে জয় করতে আসিনি। আমি এসেছি তোমার হারানো বিশ্বাসটুকু ফিরিয়ে দিতে। তোমার সবটুকু সময় তোমার, আমি শুধু পাশে থাকতে চাই। মিহালের এই গভীর উপলব্ধিবোধ নীলার চোখের কোণে এক বিন্দু জল এনে দিল। সে আর কথা বলতে পারল না, মাথা নিচু করে ফেলল। তখনই মিহাল নীলার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল, যেন তার চোখের গভীর অতলে লুকিয়ে থাকা ভয়ের প্রতিটি কণা সে পড়ে নিতে চায়। সে নীলার চোখে চোখ রেখে খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, নীলা, তুমি যদি ভাবো আমাকে ভালোবাসলে তুমি দুর্বল হয়ে পড়বে, তবে সেটা তোমার মস্ত বড় ভুল ধারণা। ভালোবাসা মানুষকে পঙ্গু করে না, বরং বেঁচে থাকা নতুন রসদ দেয়। আমার ভালোবাসা গ্রহণ করলে তুমি কখনো দুর্বল হবে না, বরং ক্রমাগত আরো শক্তিশালী হয়ে উঠবে। মিহাল এতটুকু কথা বলে একটু থামল। তার দৃষ্টিতে তখন এক অদ্ভুত সংকল্পের ছাপ। সে নীলার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বুকের বাবাসে চেপে ধরল, যেখানে তার হৃৎপিণ্ডটা দ্রুত লয়ে স্পন্দিত হচ্ছে। সে আবার বলতে শুরু করলো, তোমার সামনে এক অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়াবো আমি, নীলা। এমন এক বর্ম হয়ে তোমাকে ঘিরে রাখবো যেন পৃথিবীর কোনো অবহেলা বা কোনো ধোঁকা তোমাকে আর স্পর্শ করতে না পারে। কেউ তোমাকে দুর্বল করার সাহস পাবে না, কারণ তোমার সবটুকু দুর্বলতা তখন আমার দায়িত্বে থাকবে। মিহালের কণ্ঠের সেই গভীর আশ্বাস নীলার কান হয়ে সোজা তার হৃদয়ে গিয়ে আশ্রে পড়ল। মিহাল আরও নিচু স্বরে বলল, অতীত তোমাকে ক্ষতবিক্ষত করেছে বলেই কি তুমি বর্তমানকে দু হাতে ঠেলে দেবে? বিশ্বাস করো, আমি সেই মানুষ নই যে মাঝপথে হাত ছেড়ে দেব। আমি তোমার আকাশ হতে চাই না যাকে তুমি দূর থেকে দেখবে। আমি তোমার মাটি হতে চাই, যেখানে তুমি নিশ্চিন্তে পা ফেলে চলতে পারবে। তোমার যখন সময় লাগবে আমি দেব, তোমার যখন নীরবতা লাগবে আমি চুপ করে পাশে বসে থাকবো। কিন্তু দয়া করে ভালোবাসার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো না। নীলা এতক্ষণ পাথরের মতো নিথর হয়ে মিহালের কথাগুলো শুনছিল। মিহালের প্রতিটা শব্দ যেন তার মনের জমে থাকা বরফগুলোকে একটু একটু করে গলিয়ে দিয়েছে। তার দীর্ঘদিনের পুষে রাখা ভয়গুলো যেন মিহালের এই তপ্ত নিঃশ্বাসের কাছে হার মানতে শুরু করেছে। সে মিহালের চোখের দিকে তাকালো। সেখানে কোনো ছলনা নেই, নেই কোনো অস্থিরতা, আছে শুধু শান্ত এক সমুদ্রের মতো বিশাল নির্ভরতা। নীলার বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, তবে সেটা কষ্টের নয়, বরং হালকা হাওয়ায়। সে অনুভব করল তার কুঁকড়ে যাওয়া মনটা ধীরে ধীরে ডানা মেলছে। জীবনের এই কঠিন পথটা সে একা পাড়ি দেওয়ার শপথ নিয়েছিল। আজ মনে হচ্ছে সেখানে মিহালের হাতটা ধরে হাঁটতে খুব একটা ক্ষতি নেই। সে আর নিজেকে সরিয়ে নিল না, বরং প্রথমবারের মতো মিহালের হাতের উপর নিজের আঙুলগুলো আলতো করে রাখলো। সেই স্পর্শে কোনো কথা ছিল না, কিন্তু ছিল এক নীরব অঙ্গীকার। নীলার মনের কোণে জমে থাকা কাল বৈশাখীর মেঘগুলো যেন মিহালের আশ্বাসের রোদে কেটে গিয়ে এক চিলতে শরতের আকাশ উকি দিল। ইকরা একমনে ছাদে পায়চারি করছে। সূর্য তখনও ঠিকঠাক মাথার উপর উঠলেও ভোরের স্নিগ্ধতা এখনও বাতাসে মিশে আছে। অনেক সকালেই তার ঘুম ভেঙে গেছে, কিন্তু এই অচেনা বাড়িতে কোনো ঘর বা মানুষ তার চেনা নেই বলে গুটি গুটি পায়ে সে ছাদের নির্জনতাকেই বেছে নিয়েছে। গতরাতে মিহাল আর নীলার বিয়ের সব ঘটনার পর ইকরা আর নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যায়নি। কথা বলতে গেলে তাকে যেতে দেয়া হয়নি। সে এই বাড়িরই একটি গেস্ট রুমে থেকে গিয়েছে। কিন্তু এখন এই শান্ত সকালে পায়চারি করতে করতে একটা গভীর দুশ্চিন্তা ইকরার কপালে ভাঁজ ফেলে দিয়েছে। সে ভাবছে সেই বিশাল অ্যাপার্টমেন্টের কথা, যেখানে সে আর নীলা এতদিন একসাথে ছিল। কিন্তু এখন তো নীলার বিয়ে হয়ে গেছে। এই ধ্রুব সত্যিটি এখন তার সামনে পাথরের মতো দাঁড়িয়ে। তার মানে নীলা এখন থেকে এই বাড়িতেই থাকবে।
ইকরা মনে মনে হিসেব মেলালো। নীলার ফুপু যা মানুষ, তিনি আর যাই হোক তার আদরের ভাতিজিকে চোখের আড়াল হতে দেবেন না। একে তো কত বছর পর ভাতিজিকে ফিরে পেয়েছেন, তার উপর নীলা এখন এই বাড়ির একমাত্র ছেলের বউ। নীলা নিজে যেতে চাইলেও এই বাড়ি থেকে আর যাই হোক তার ফুপুর আবদার তাকে আটকে দেবে শতভাগ। চিন্তাটা এখানে ইকরার গলার কাছে দলা পাকিয়ে এলো। তার মানে কি এখন থেকে এই বিশাল অ্যাপার্টমেন্টে তাকে একদম একা থাকতে হবে? এমনিতেই ইকরা জন্মগতভাবে একটু ভীতু প্রকৃতির। সামান্য শব্দে যেখানে তার বুক কেঁপে ওঠে, সেখানে ওই জনমানবহীন নিস্তব্ধ ফ্ল্যাটে একা রাত কাটানোর কথা ভাবতেই তার শির দ্বারা দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। নির্জন করিডোর, বন্ধ ঘর আর একাকিত্বের কথা ভেবে আতঙ্কে তার গা ছমছম করে উঠল। ইকরা আকাশের দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস নিল। ইকরা যখন ভাবনার অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছিল, ঠিক তখনই তার পেছনে কারো পায়ের শব্দ হলো। কিন্তু ইকরা নিজের দুশ্চিন্তায় এতটাই মগ্ন ছিল যে চারপাশের জগতের কোনো হুঁশ তার ছিল না। যে মানুষটি নিঃশব্দে এসে তার পাশে দাঁড়ালো, সে আর কেউ নয়, মনভি। এ বাড়িতে তার আসা যাওয়া দীর্ঘদিনের, তাই তার জন্য বরাদ্দ একটি ঘর সবসময়ই থাকে। কালকের হুলস্থুল শেষে সেও এ বাড়িতেই রাতটা কাটিয়ে দিয়েছে। ইকরা তখনও আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছিল। মনভি কিছুক্ষণ পাশ থেকে ইকরার মলিন মুখটা পর্যবেক্ষণ করল। মেয়েটির অস্থিরতা আর চিন্তার ভাঁজ দেখে সে বোধহয় সমস্যার মূল কারণটা আঁচ করতে পেরেছে। তাই নীরবতা ভেঙে মনভি নিজে থেকেই বলে উঠল, তুমি চাইলে আমি তোমার এই দুশ্চিন্তার পাহাড়টা এক নিমিষেই সরিয়ে দিতে পারি। হঠাৎ করে কণ্ঠস্বর কানে আসতেই ইকরা চমকে উঠল, যেন তার ভাবনার সুতোটা সজোরে কেউ ছিঁড়ে দিয়েছে। বুকটা ভয়ে ধক করে উঠল পাশে মনভিকে দেখে। পরক্ষণেই সে শান্ত হলো। মনভির উপস্থিতিতে এক অদ্ভুত স্বস্তি কাজ করে। ইকরা বেশ কৌতূহলী হয়ে মনভির দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, আপনি কি করে বুঝলেন আমি কিছু নিয়ে চিন্তা করছি? আর সত্যি কি আমার এই সমস্যার সমাধান আপনার কাছে আছে? থাকলে দেরি না করে জলদি বলুন তো। মনভি ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ঝুলিয়ে ইকরা চোখে চোখ রাখলো। তারপর বেশ আয়েসি ভঙ্গিতে বলতে শুরু করলো, তোমার চোখের দিকে তাকালে যে কেউ বলে দিতে পারবে তুমি এ বড় ফ্ল্যাটে একা থাকার আতঙ্কে ভুগছো। তো এই সমস্যা থেকে বাঁচার একটা মোক্ষম উপায় আমার মাথায় আছে। তুমি বরং চটপট আমাকে বিয়ে করে ফেলো। ইকরা বিস্ময়ে চোখ কপালে তুলতেই মনভি আবার বলতে শুরু করলো, দেখো, এটা সে বিয়ে নয়, বরং লাভের উপর লাভ। প্রথমত, ওই বিশাল অ্যাপার্টমেন্টে তোমাকে আর একা ভূতের মতো থাকতে হবে না। বিয়ের পর তুমি আমার বাড়িতে আমার সঙ্গেই থাকবে। দ্বিতীয়ত, তোমার বেস্ট ফ্রেন্ড নীলা এখন আমার বেস্ট ফ্রেন্ডের বউ। তার মানে আমার বাড়িতে থাকলে তুমি রোজ তার সাথে দেখা করে আসতে পারবে। আর তৃতীয়ত, তুমি তো চিতই পিঠার একটা বিজনেস চালু করেছিলে নীলার সাথে। সেখানেও আমি তোমাকে ফুল সাপোর্ট, এবং দুই বান্ধবী মিলে সেই বিজনেস চালিয়ে যেতে পারবে। ও, আরেকটা কথা বলতেই ভুলে গেছি, আমি একজন ডক্টর। আর তোমারও স্বপ্ন ডক্টর হওয়া। তার মানে সারাদিন আমাকে বিনামূল্যে একজন টিউটর হিসেবেও পাশে পাচ্ছ। ভেবে দেখো, সব দিক থেকেই তো তোমার লাভ। মনভীর এমন অদ্ভুত অথচ যুক্তিপূর্ণ বিয়ের প্রস্তাব শুনে ইকরা থমকে গেল। সে বুঝতে পারল না হাসবে নাকি আকাশ থেকে পড়বে। কিন্তু মনভীর আত্মবিশ্বাসী ভঙ্গি আর দুষ্টুমি মাখা চাহনি তাকে এক মুহূর্তের জন্য যেন সব ভয় ভুলিয়ে দিল। নীলা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যেতেই মিহাল যেন এক ঘোরের রাজ্যে হারিয়ে গেল। সে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে আছে মন্ত্রমুগ্ধের মতো। এই হাত দুটোই তো কিছুক্ষণ আগে নীলার নরম হাত দুটোকে আগলে রেখেছিল। সেই রেশ যেন এখনো কাটছে না। মিহাল আপন মনে নিজের হাতে বারবার চুমু খাচ্ছে আর লজ্জায় কুকড়ে যাচ্ছে। একা একাই মুচকি হেসে বিড়বিড় করে বলছে, আজ তো শুধু হাতে চুমু খেলাম, আর কাল কথাটা শেষ না করে সে দুহাতে নিজের মুখ ঢেকে ফেলল। জীবনের প্রথম এমন অদ্ভুত শিহরণ অনুভব করছে সে। এ যেন এক অন্য মিহাল। সে নিজেই নিজেকে বলছে, সবই তো আমার নীলা রানীর লীলা। নীলা রানীর প্রেমে পড়ে মিহাল আজ পুরোপুরি প্যারে লাল হয়ে গেছে। ঠিক সেই মহেন্দ্রক্ষণে একটি ফোনের রিংটোন বেজে উঠে মিহালের দিবা স্বপ্ন ভেঙে দিল। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখল বালিশের পাশে নীলার ফোনটা অনবরত কেঁপে যাচ্ছে। নীলা এখনও ওয়াশরুমে, তাই মিহাল ভাবল হয়তো জরুরি কেউ হবে। সে ফোনটা হাতে নিল, কিন্তু স্ক্রিনের দিকে তাকাতেই তার চোখজোড়া বিস্ময় চড়ক গাছ হয়ে গেল। ফোনের পর্দায় জলজল করছে ইয়া বড় একখানা নাম, চিটার, ক্যারেক্টারলেস অ্যান্ড অ্যাডুকেটেড।
নামটা দেখেই মিহালের বুঝতে এক সেকেন্ডও দেরি হলো না যে নীলা তার প্রাক্তন ইরফানের নাম্বারটি এই বিশেষ উপাধি দিয়ে সেভ করে রেখেছে। মুহূর্তের মধ্যেই মিহালের সমস্ত লজ্জা আর গাম্ভীর্য উধাও হয়ে গেল। রোম কাঁপিয়ে সে অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে তার পেটে খিল ধরার দশা। এই মেয়েটা সত্যি অদ্বিতীয়। হাসি সামলাতে সামলাতে এক পর্যায়ে মিহাল ফোনটা রিসিভ করলো। তার কৌতূহল হলো, এই বিশেষ নামধারী ব্যক্তিটি এখন কি বলতে চায়? নীলার ফোনের ওপাশ থেকে কোনো পুরুষের গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসতেই ইরফান যেন আকাশ থেকে পড়ল। কয়েক মুহূর্তের জন্য তার হৃস্পন্দন থেমে গেল। স্তম্ভিত হয়ে সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। নম্বর তো নীলারই, তবে কি পরক্ষণেই গত রাতের সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো তার চোখের সামনে ভেসে উঠল। যে অপমান আর আতঙ্কের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, সেই স্মৃতি মনে পড়তেই তার রুহ কেঁপে উঠল। সে নিশ্চিত হয়ে গেল ফোনটা আর কেউ নয়, স্বয়ং মিহাল ধরেছে। ইরফান নিজের ভেতরের আতঙ্ক ঢাকতে রাগের নাটক করে চেঁচিয়ে উঠল, মিহাল ওপাশ থেকে বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং তার কণ্ঠে এক ধরনের বিজয়ের হাসি আর চরম প্রশান্তি খেলে গেল। সে খুব শান্ত গলায় জবাব দিল, দেখুন মিস্টার ক্যারেক্টারলেস, নীলা এখন আমার বিবাহিতা স্ত্রী। তার মানে ওর মন, ওর শরীর আর ওর ব্যবহৃত সব কিছুই এখন আমার অধিকারে। তাছাড়া বাসর রাতের পর সকালে নিজের স্ত্রীর ফোন ধরাটা কি খুব অপরাধের কিছু? এইসব বিষয়ে আর যাই হোক, তোকে ভেঙে বোঝাতে হবে না। মিহাল একটু থেমে ইরফানকে আরো উত্তপ্ত করার জন্য টিপ্পনি কেটে বলল, তুই তো আমার ছোট ভাই হয়েও আগে ভাগে বিয়েটা সেরে ফেলেছিলি। তার মানে তোর তো ভালোই অভিজ্ঞতা আছে যে বাসর রাতে স্বামী স্ত্রীর মাঝে কি কি হয়। তাহলে এত সবের পর আমি কেন ওর ফোন ধরতে পারবো না, সেটা নিশ্চয়ই তোকে ভেঙে বোঝাতে হবে না। মিহালের কথাগুলো তীরের মতো গিয়ে ইরফানের গায়ে বিঁধল। মিহাল আরো বাড়িয়ে বলল, আমার বাচ্চা বউটা সারা রাতের ধকল সইতে না পেরে এখন আমার বুকেই গভীর ঘুমে আচ্ছন্ন। বেচারিকে গত রাতে আমি একটুও ঘুমাতে দিইনি। তো এখন তাকে এই সাত সকালে বিরক্ত করার কোনো মানে হয়? তাই ওর হয়ে আমি ফোনটা ধরলাম। বল, কি বলবি? মিহালের প্রতিটি শব্দ ইরফানের কানে বিষের মতো ঢুকল। ওপাশ থেকে ইরফানের দাঁত কিরমির করার শব্দ পাওয়া গেলেও সে কোনো জুৎসই উত্তর খুঁজে পেল না। মিহালের এই বিজয় উল্লাস তাকে যেন মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ইরফান বাম কানে থাকা ফোন ডান কানে নিয়ে দাঁতের দাঁত চেপে বলল, মিহাল ইরফানের কথা শুনে কিছুক্ষণ শব্দ করে হাসল। হাসির শব্দটা অনেকটা মেঘাচ্ছন্ন আকাশের ন্যায় বজ্রপাতের শব্দের মতন। মিহাল হাসতে হাসতে বলল, তোর মতো ইঁদুরকে আমি নিজের মানি ব্যাগের চিপায় রেখে ঘোরার ক্ষমতা রাখি। বেশি কথা বললে তোর লেজ কেটে দেবো। মিহাল তখনও ফোনের ওপাশে ইরফানকে জ্বালিয়ে মারতে ব্যস্ত। তাই সে টেরই পায়নি যে ওয়াশরুমের দরজাটা অনেক আগেই খুলে গেছে। নীলার গোসল তো অনেক আগেই শেষ হয়েছিল। সে চুল মুছতে মুছতে বের হতেই দেখতে পায় মিহাল তার ফোনটা কানে নিয়ে মনের সুখে কথা বলে যাচ্ছে। আর ওপাশ থেকে ভেসে আসা ইরফানের কণ্ঠস্বর শুনে সে থমকে দাঁড়ায়। মিহাল আর ইরফানের মধ্যকার যাবতীয় লাগামহীন কথাবার্তা নীলার কান এড়াতে পারল না। বাচ্চা বউ সারা রাত ঘুমোতে দেয়নি, বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। মিহালের মুখ থেকে বের হওয়া এই চরম মিথ্যে আর কাল্পনিক বাসর রাতের বর্ণনা শুনে নীলার মনে হলো তার দুই কান দিয়ে বুঝি আক্ষরিক অর্থেই গরম ধোঁয়া বের হচ্ছে। লজ্জা আর চরম অস্বস্তিতে তার ফর্সা মুখটা মুহূর্তের মধ্যেই টকটকে লাল হয়ে উঠল। তার ইচ্ছে করছিল ঠিক এই মুহূর্তে মাটি ফুঁড়ে ভেতরে ঢুকে যেতে। মিহাল এই একটা মানুষ এতটা নির্লজ্জ আর বানিয়ে বানিয়ে কথা বলতে পারে, তার নীলার ভাবনারও বাইরে ছিল। সে নিজের কপালে হাত দিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলল। মনের ভেতর তীব্র ইচ্ছে জাগলো আবারও ওয়াশরুমে ঢুকে দরজাটা লক করে দেয় এবং নিজেকে আজীবনের জন্য সেখানে বন্দি করে রাখে, যেন এই ধরাধামে আর কোনোদিন মিহালের মুখোমুখি হতে না হয়। ঠিক তখনই মিহাল ফোনটা কান থেকে নামিয়ে পেছনে ঘুরতে নীলাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখল। নীলার অগ্নিদৃষ্টি আর লাল হয়ে থাকা মুখ দেখে মিহালের মুখে সেই চওড়া হাসি মুহূর্তেই হাওয়া হয়ে গেল। মিহাল ঢোক গিলে ফোনটা কেটে বিছানায় ছুঁড়ে দিল। চোরের মতো মুখ করে সে নীলার দিকে তাকালো। তার এতক্ষণের বীরত্ব যেন এক নিমিষেই কর্পূরের মতো উবে গেছে। ঘরের এসি চালু থাকার সত্ত্বেও মিহালের কপালে এখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে।
নীলা এক পা করে মিহালের দিকে এগিয়ে এলো। তার ভেজা চুলের এক ফোঁটা জল তখনও চিবুক বেয়ে গড়িয়ে বসে, কিন্তু তার চোখের সেই চন্দ্রীর রূপ দেখে মিহাল 2 কদম পিছিয়ে গেল। নীলা দাঁতে দাঁত চেপে গলার স্বর যতটা সম্ভব নিচু রেখে বলল, কি বলছিলেন এতক্ষণ ফোনে? আমি আপনার বুকে ঘুমোচ্ছিলাম। আপনি আমাকে সারা রাত ঘুমাতে দেননি। এত বড় মিথ্যা কথা একটা মানুষ মুখে আনে কি করে, মিস্টার প্রফেসর? মিহাল আমতা আমতা করে নিজের চুল চুলকাতে লাগলো। তারপর একটা কাচমাচু হাসি দিয়ে বলল,